ভোরবেলা 5:30। আজকে একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে গিয়েছে, তারপরে আর কিছুতেই ঘুম ধরতে চাইছিল না। মেয়েও দেখলাম বেশ অঘরে ঘুমোচ্ছে, তাই ভাবলাম উঠে সংসারের কাজগুলো শুরু করে দিই। কিন্তু ওদিকে আমি যেই না বিছানাটা ছাড়লাম, আমার মেয়ে গেল ঘুম থেকে উঠে। তো অগত্যা ওকে সকালবেলা ঘুম থেকে উঠিয়েই কাজবাজগুলো শুরু করে দিতে হলো। নমস্কার, রাধে রাধে সবাইকে। আমি বৌশালী। পৌষ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। যেদিনে ভোরবেলা উঠে সংসারের কাজগুলো একা একা একটু শান্তভাবে সেরে নেবো ভাবি, আর সেদিনেই যদি মেয়ে আমার সাথে ঘুম থেকে উঠে পড়ে আর সকাল থেকেই কান্নাকাটি শুরু করে, সেই দিনের শুরুতেই যেন বড্ড বেশি অশান্ত লাগে নিজেকে। সেরকমই আজকের একটা দিন সকালবেলা উঠেছিলাম কাজকর্ম সারবো বলে, কিন্তু ওঠার সাথে সাথেই মেয়ে উঠে পড়েছে। অন্যান্য দিন হলে হয়তো আবার ওর কাছে ঘুমিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিতাম, কিন্তু আজকে না, উপায় নেই। হাজব্যান্ডের রয়েছে দুপুরে ডিউটি, আবার আজকে বলেছে একটু তাড়াতাড়ি বেরিয়ে যাবে। নাইট ডিউটি করে ফিরছে, তো তাড়াতাড়ি যদি বেরিয়ে যায় আর আমি যদি 8টা থেকে বা 8:30 থেকে কাজকর্ম শুরু করি, আমি কিন্তু সময়ের মধ্যে কাজ করে উঠতে পারবো না। সেই কারণে আজকে একটু সকালে উঠে বাসি ঘরটা ঝাড়ু মোছা করে পুজো করে রান্নার কিছুটা এগিয়ে দেব, তারপরে আবার মেয়েকে একটু ঘুম পাড়াতে যাবো ভেবেছি। সেই অনুযায়ী কাজ শুরু করে দিয়েছি। প্রথমেই কিন্তু ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর আমার মেয়ে দেখলাম একটুখানি শান্ত হয়ে গিয়েছে, অনেকক্ষণ কান্নাকাটি করছিল। তো ওকে কোলে নিয়ে না একটুক্ষণ শান্ত করিয়েছি, ওকে বুঝিয়েছি যে আমি ঘর ঝাড়ু মোছা করে তারপরে আবার তোমাকে ঘুম পাড়াতে নিয়ে যাব। তো ও বুঝেছে, তারপরে না সোফার ওপর শুয়ে রয়েছে। আর আমি ঝাড়ু দিতে দিতেই দেখলাম ও নিজের মতো করে ঘুমিয়ে গিয়েছে। আমি আর ওকে ডিস্টার্ব করে নিই, ও ঘুমোচ্ছে আর আমি চুপি চুপি এদিকে কাজ বাজগুলো সেরে নিচ্ছি। বাচ্চা যখন ঘুমোয় আর তার ফাঁকে যখন মায়েরা কাজ করে, সেই কাজটা যে কত চুপি চুপি চোরের মতো করতে হয় সেটা শুধুমাত্র মায়েরাই বোঝে। প্রত্যেকটা পা খুব সন্তর্পণে আর খুব সাবধানে ফেলতে হয়, এই বুঝি কোনো আওয়াজ না হয়ে যায় আর বাচ্চা না ঘুম থেকে উঠে পড়ে। সেরকম আমারও কিন্তু প্রত্যেকটা দিন যায়, বিশেষ করে যেদিনে সকালে ঘুম থেকে উঠি সংসারে কাজকর্ম সারি, সেদিনে খুব চুপি চুপি সংসারে কাজগুলো সারতে হয়। তাও আমার রক্ষে নেই, আমার মেয়ে তো বেশিক্ষণ ঘুমোয় না আমাকে ছাড়া। কাজের মাঝখানেই হয়তো ওর কাছে ছুটে যেতে হচ্ছে, হয়তো পুজো করতে বসেছি ওর কাছে ছুটে যাচ্ছি, বা হয়তো ঘর মুছতে মুছতে ওর কাছে যেতে হচ্ছে। এরকমই আমার দিনকাল কেটে যাচ্ছে। আর এই তো এখানটায় বলতে বলতে কিন্তু আমি ঘরটাও মোছা কমপ্লিট করে নিয়েছি। আর হাজব্যান্ড অফিস থেকে ফিরে এসেছে, ওর জন্য এখানে একটু মুড়ি ঘুগনি আর তার সাথে শরবত আর একটু ড্রাই ফ্রুটস একসাথেই সব কিছু দিয়ে দিলাম। আর বাবা যেই না এসেছে, মেয়েও ঘুম থেকে উঠে পড়েছিল, আর ওর বাবাকেই না আজকে আমি দায়িত্ব দিয়েছিলাম সকালে খাবারটা মেয়েকে খাইয়ে দেওয়ার জন্য। যেহেতু আবারও একটুক্ষণ ঘুমোবে, সকালে বাবার সাথে একটু মুড়ি খেয়ে নিয়েছে, তার ফাঁকে আমি স্নান করে তো একটুখানি রেডি হয়ে নিচ্ছি। বাসি ঘরটা যেহেতু ঝাড়ু মোছা করে ফেলেছি, ভাবছি পুজো করে তারপরে একদম মেয়েকে ঘুম পাড়াতে যাব। তাই এখানটায় ঠাকুর ঘরের সামনেটা একটু ভালো করে মুছে নিচ্ছি। কিছুদিন আগে যে মায়াপুর গিয়েছিলাম না, সেখান থেকে গোপালের জন্য এরকম একটা মশারি কিনে এনেছি। অনেক দিনের ইচ্ছে ছিল গোপালকে শয়ন দেব, তবে শয়নের জন্য না ঠিকঠাক জায়গা আমি খুঁজে পাচ্ছিলাম না। তো শেষমেশ এটা আমি মায়াপুর থেকে এনেছি, আর এখন করে গোপালকে এখানেই শয়ন দিই। খুব ইচ্ছে রয়েছে পরবর্তীকালে গোপালের জন্য ছোট্ট একটা খাট বানানোর। জানি না রাধা মাধব কবে চাইবে আর কবে আমি এই জিনিসটা করতে পারবো। তো যবে উনি চাইবে তবে নিশ্চয়ই আমি করতে পারবো, আশা রাখি। আর এই তো এখানে কিন্তু গোপালকে এখন স্নান করিয়ে দিচ্ছি। আমার মেয়ে যখনই আমি গোপালকে স্নান করাতে বসি বা পুজো দিতে বসি, ও যেখানেই থাকুক না কেন ছুটে এখানে চলে আসে। আর আজকাল তো গোপালকে একদমই ছাড়ে না, স্নান করানোর সময় ওকে থাকতেই হবে। তো এখানে গোপালকে না একটুখানি ঘি মধু মাখিয়ে দিচ্ছিল। আমি ভেবেছিলাম আজকে শুধুমাত্র জল দিয়েই ওকে স্নান করিয়ে দেবো, তবে হলো কই, আমার কন্যা ঠিক মনে রেখেছে যে গোপাল দাদাকে কিন্তু ঘি মধু মাখানো হয়নি, ও নিজেই ওটাকে বের করে এনেছে। আর গোপালকে ঘি মধু দিয়ে ভালো করে স্নান করিয়ে নতুন বস্ত্র পরিধান করিয়ে আবার ওকে সিংহাসনে প্রতিষ্ঠা করে দিলাম। এই যে আয়নাটা, এই কিছুদিন আগে পাশের একটা মন্দির থেকে আনা হয়েছে। অনেক দিনের ইচ্ছে ছিল এরকম একটা ছোট্ট আয়না পেলে গোপালের জন্য আনবো, তো সেখানে পেয়ে গিয়েছিলাম। আনার পরে না আমার মেয়ে এত খুশি হয়েছে, প্রত্যেক দিন গোপালকে যখন সাজিয়ে দিই এরকমভাবে আয়না নিয়ে দাদার সামনে দাঁড়িয়ে থাকে। আমি আমার মেয়েকে কিছু শেখাতে পারি বা না পারি, তবে এটা প্রাণপণে শেখানোর চেষ্টা করছি ছোট থেকে, যেন ঈশ্বরকে ও ভালোবাসে, কখনো ঈশ্বর ছাড়া যেন কোনো কিছুই চিন্তা করতে না পারে। জানি না বড় হয়ে ও কতটুকু শিখবে বা কতটুকু নিতে পারবে। আমি যতটুকু জানি ওকে ততটুকুই দিয়ে যাওয়ার চেষ্টা করব, বা তার থেকে ওকে বেশি কিছু দিয়ে যাওয়ার চেষ্টা করব। তবে দিনের শেষে উনি যেটা চাইবেন ওটাই হবে, এটাও আমি বিশ্বাস করি। উনি যদি না চান, তাহলে মানুষ আমরা যতই চেষ্টা করি না কেন ওনাকে কখনোই জানতে পারবো না। উনার আশীর্বাদ, উনার ভালোবাসা ছাড়া আমরা উনার তত্ত্বকে না কখনোই জানতে পারি না বা বুঝতে পারি না। যাই হোক, কথা বলতে বলতে আমার তুলসী গাছে জলও দেওয়া হয়ে গেল। তার ফাঁকে দেখলাম
এদিকের বারান্দার গাছগুলো না একটুখানি শুকিয়ে যাচ্ছিল। ভাবলাম রান্নাঘরে যাওয়ার আগে এই কাজটা সেরে দিয়ে যাই, তা না হলে কাজের ফাঁকে না জল দিতে দেরি হয়ে যাবে। তো এই তো জলটা দিয়ে ফেললাম। আর এই কয়েকদিন আগে না আমার শ্বশুর বাড়ি থেকে আমার ইনলসরা এসেছিলেন, তো অনেক সবজি এনেছিলেন, তার মধ্যে কয়েকটা নিম পাতাও এনেছিলেন। তো এগুলোকে না আমি বাইরে রেখে এরকমভাবে শুকিয়ে নিয়েছি। পরে কখনো একটা কন্টেনারের মধ্যে ভরে এটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো সারা বছরের জন্য। তো আজকে ভাবলাম একটুখানি নিম বেগুন বানাই, অনেক দিন হয়ে গিয়েছে নিম বেগুন খাওয়া হয়নি। তো এই যে শুকনো নিমগুলো তুলে আমি ওটাকে ধুয়ে রেখে দিয়েছিলাম। তারপরে ব্লিঙ্কিট থেকে না কয়েকটা জিনিসপত্র এসেছিলো, সেগুলো এখন খুলে খুলে দেখছি কি এসেছে। আজকে আবার না 2 সপ্তাহ মতো মিল প্ল্যানিং করে রেখে দেবো, সেই কারণে এই কয়েকটা জিনিস নিয়েছি। তার সাথে একটা আটা ব্রেডও নিয়েছি, একটু পরেই দেখাচ্ছি আটা ব্রেডটা। এই প্রথমবারের জন্য আমি আটা ব্রেড অনলাইন থেকে নিলাম, একদম অ্যাজ ইট ইজ আটার মতোই খেতে। ওখানে লেখাই রয়েছে যে 0 ময়দা বলে। তো ছোট বাচ্চাদেরকে দেওয়ার জন্য কিন্তু এটা খুবই ভালো। আমার মেয়ে যেহেতু মাঝে মধ্যে ব্রেড খায়, তো আজ থেকে ভাবছি ওর জন্য এই 0 ময়দাওয়ালা ব্রেডটাই নেব। এখন প্রায় 9টা মতো বাজে। মেয়ে মাঝখানে একবার ঘুমিয়ে গিয়েছিল প্রায় 8 ঘন্টা 45 মিনিট কিংবা 1 ঘন্টার জন্য। তারপরে উঠে এই তো কাজে লেগে পড়েছি আবার। সকালবেলা তো বাবার সাথে ঘুগনি মুড়ি খেয়েছিল, আর এখন একটুখানি ব্রেড টোস্ট করে দিচ্ছি। বাটারটাও গিয়েছে ফুরিয়ে, তো যেটুকু ছিল সেটুকু মুছে পুছে নিয়ে নিয়েছি। আর ওপর থেকে না একটুখানি চিনি ছড়িয়ে দেব। আজকে আবার খাওয়ানোর সময় দেখলাম পাশের বাড়ির ছোট্ট পুচকেটা এসেছে। তো মেয়েকে খাওয়াতে খাওয়াতে এদিকে রান্নাবান্নাগুলোও সেরে নিচ্ছি, কারণ ওদিকে খাওয়াতে বসলে না রান্নাতেও অনেক দেরি হয়ে যাবে। যেহেতু আজকে মিল প্রিপারেশন করব, একটুখানি তো সময় লাগবে। তো এখানটা আলু, গাজর আর বেবিকর্নকে একটু সেদ্ধ করতে বসিয়ে দিলাম, অল্প একটুখানি জলও দিয়েছি। মিষ্টি আলু দিয়ে আজকে একটা হেলদি টিক্কির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন। আর এখন অবধি যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওর মধ্যে যদি কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার এই পরিবারের নতুন কোনো সদস্য হলে আপনাদের যদি এইরকম ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু কিছু ধোয়াধুয়ির কাজও করে দিলাম। সবজি যে কন্টেনারগুলোতে রাখি না, সেই কন্টেনারগুলোতে সবজি ছিল না, তো সেই কারণে সেগুলোকে ধুয়ে রেখে দিলাম। আবার পরের সপ্তাহে যখন সবজি আসবে সেগুলোকে যেন ব্যবহার করতে পারি। আর এদিকে কিন্তু ডালটাও হয়ে গিয়েছে, তার সাথে আলু ভিন্ডি ভাজা করেছি। আর এদিকে কিন্তু একটুখানি নিম বেগুনের জন্য বেগুনটাকে ভেজে নিচ্ছি। আর এই যে এখানটায় মিষ্টি আলুটাকে আমি আবার সেদ্ধ করতে বসিয়ে দিলাম। গরমের সময় না নিম বেগুন খাওয়া খুবই ভালো, তবে আমার বাড়িতে আমি ছাড়া কেউই নিম বেগুন খায় না, মানে হাজব্যান্ড মেয়ে কেউই মুখে দিতে চায় না। তাও জোর করে আমি মাঝে মধ্যে নিম বেগুনটা খাইয়ে থাকি। তো এখানটায় নিম পাতাটা ভেজে নিয়েছি, তারপরে তেলের মধ্যে একটুখানি হলুদ আর লবণ দিয়ে বেগুনগুলোকে ভাজতে বসিয়েছি। আর এদিকে কিন্তু আলু, গাজর আর বেবিকর্নটাও সেদ্ধ হয়ে এসেছে, সেগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আর ততক্ষণে আমার এদিকে বেগুন ভাজাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। নিমটাকে যে ভেজে রেখেছিলাম, মানে নিম পাতাটাকে এরকমভাবে গুঁড়ো করে বেগুনের সাথে মিশিয়ে কিন্তু এটাকে আমি নামিয়ে নেব। প্রথম পাতে কিন্তু এই নিম বেগুনটা খেতে ভীষণ ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে খেতে। তবে বাড়িতে যেহেতু কেউ খায় না সেই কারণে আমারও খুব একটা বেশি করা হয় না। আর এখানটায় কিন্তু আমি একটা টিক্কি বানিয়ে নিচ্ছি, সেই কারণে আলু, গাজর আর একটুখানি বেবিকর্ন নিয়েছি। তার মধ্যে সমস্ত রকমের মশলা দিয়ে দিচ্ছি আমার কাছে যা যা ছিল আর কি। এর মধ্যে আমি দিয়েছি জিঞ্জার পাউডার, আমচুর পাউডার, ব্ল্যাক পেপার পাউডার, একটুখানি জিরা পাউডার আর অল্প একটুখানি লবণ দিয়েছি আর ধনেপাতা কুচি দিয়েছি। তো সব কিছু ভালো করে মিক্স করে নেওয়ার পরে অল্প অল্প করে একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে আমি একটা ডোয়ের মতো করে গড়ে তুলছি, কারণ কর্নফ্লাওয়ার না দিলে না এটা বাইন্ডিং হতে চাইবে না। তারপরে এই যে এরকমভাবে একটা টিক্কির শেপ দিয়ে আমি এটাকে ফ্রিজ করে রেখে দেবো। এটা না খুবই নরম হয়, আপনারা চাইলে কিন্তু একটু বেসনও দিতে পারেন। তো আমি এটাতে বেসন দিচ্ছি না, কারণ পরের রেসিপিতে আমি বেসন ব্যবহার করব। আর চালের গুঁড়োও দেওয়া যায়, তবে এই মুহূর্তে আমার কাছে চালের গুঁড়োটা বাড়ন্ত ছিল, সেই কারণে কর্নফ্লাওয়ার দিয়েই করেছি। আর এতটাই নরম ছিল সেই কারণে এরকম পাতলা যে পলিফিল্মগুলো হয় না সেগুলোকে দিয়ে দিচ্ছি, যাতে ডিপ ফ্রিজ হওয়ার পরে না একটার সঙ্গে একটা জড়িয়ে না যায়, যাতে ভাজার সময় খুব সহজেই আমি এক একটা বের করে ভাজতে পারি। আর এখানটায় কিন্তু আমি মিষ্টি আলুগুলোকে এখন কাটতে বসেছি, আর কাটার সময় দেখলাম মিষ্টি আলুগুলো সেদ্ধ হয়নি। মিষ্টি আলুগুলো এতক্ষণ টাইম লাগাচ্ছিল সেদ্ধ হতে, আমি 3 বার ওগুলোকে সেদ্ধ করতে বসিয়েছি। 7টা 8টা সিটি দেওয়ার পরেও কেন জানি না মিষ্টি আলুগুলো আজকে সেদ্ধ হচ্ছিল না। তো যাই হোক, সেই ফাঁকে কিন্তু আমি এদিকে লাড্ডুও বানিয়ে নিচ্ছি। এই রেসিপিটা আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি, তাই ডিটেলসে আর কিছু শেয়ার করলাম না। ওই ছোলা ছাতু দিয়ে যে লাড্ডুটা আমি বানাই সেটাই বানিয়ে নিচ্ছি, সেই কারণে ড্রাই ফ্রুটসগুলো আমি ভেজে নিয়েছি, তারপরে ছোলা ছাতুটা ভাজতে বসিয়েছি। আর এদিকে কিন্তু আরও একটা জিনিস আমি বানাচ্ছি আমার মেয়ের জন্য। আমার মেয়ে কিছুদিন আগে মার্কেটে গিয়ে এই
স্ট্রবেরি খাবে বলে ভীষণ পরিমাণে জেদ করছিল। তো ওকে কিনে দেওয়ার পরে না ও কিছুতেই খায়নি, একটুখানি মুখে দিয়ে ফেলে দিয়েছে। তো এগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো, সেই কারণে ভাবলাম স্ট্রবেরি দিয়ে একটু জ্যাম বানিয়ে নিই। ও তো ব্রেড খায়, মাঝে মধ্যেই জ্যাম দিয়ে ওকে ব্রেড খাইয়ে দিতে পারবো। তো সেই কারণে স্ট্রবেরিগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি একটুখানি লবণ আর বেকিং সোডা আর ভিনিগার দিয়ে। আর এখানটায় কিন্তু স্ট্রবেরিগুলোকে কেটে নিয়ে আমি কড়াইতে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে চিনি দিয়ে দিয়েছিলাম। তারপরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এরকম একটা কনসিস্টেন্সিতে আসার পরে এর মধ্যে আমি একটুখানি লেবুর রস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। আর এরকম একটা কাঁচের কন্টেনারে রেখে দেবো, তবে গরম অবস্থায় না রাখাই ভালো। ঠান্ডা করে এটা কাঁচের কন্টেনারে রেখে দিলাম। আর অল্প একটুখানি জ্যাম নিয়ে না আমি ব্রেডে লাগিয়ে মেয়েকে দিয়েছিলাম, যদিও খায় আর কি। তো এটা কিন্তু খেতে সত্যিই খুব ভালো হয়েছিল। আপনারা যদি ছোট বেবিদেরকে দিতে চান জ্যাম, তবে বাইরে না দিয়ে বাড়িতে এরকমভাবে বানিয়ে দিতে পারেন। আর এই তো এখানটায় কিন্তু মিষ্টি আলু দিয়ে যে টিক্কিটা বানাবো সেটা প্রিপারেশন করে নিলাম। মিষ্টি আলুটার খোসা ছাড়িয়ে ভালো করে আমি ম্যাশ করে নিয়েছিলাম। তার মধ্যে আমি গ্রেটেড বিট দিয়েছি, একটুখানি পনির দিয়েছি, আর এরকম কুচনো ধনেপাতা দিয়েছি, আর সমস্ত গুঁড়ো মশলা দিয়েছি আগে যা যা দিয়েছিলাম। তো সব কিছু ভালো করে মিক্স করে নেওয়ার পরে অল্প একটুখানি বেসন দিচ্ছি। যদিও এটা ভীষণ টাইট একটা ডো হয়, বেসন না দিলেও চলে, তবে বেসন দিলে না ভাজার সময় ভাঙে না আর কি। তো বেসনটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। আর এখানটায় কিন্তু হাজব্যান্ডের জন্য রুটিও বানিয়ে নিয়েছি। আজকের রুটিগুলোর মধ্যে একটুখানি সেদ্ধ করা আলু দিয়েছিলাম, মানে আলু পুরি বলতে পারেন বা আলু পরোটা বলতে পারেন। তো সেটা দিয়ে দিয়েছি রাতের জন্য। আর বিকেলের জন্য না এই টিক্কিগুলো দিচ্ছি। আর বাদবাকি মিক্সচারের মধ্যে একটুখানি ব্রেড ক্রাম্বস মিশিয়ে দিলাম। আজকে আমার কাছে ব্রেড ক্রাম্বসটা এতটুকুই ছিল, সেই কারণে আর কোটিং করিনি। কোটিং করলে খুব ভালো হয়। আগের বারে যে কোটিং করেছিলাম না, সেগুলো কিন্তু ভাজার সময় অনেক বেশি মুচমুচে হয়েছিল। তো আপনারা যদি বানাতে চান তাহলে অবশ্যই কোটিং করবেন ওপর থেকে ব্রেড ক্রাম্বসে, সেটা আরও বেশি টেস্টি হয় খেতে। আর এখন আমি না ধনেপাতার চাটনি বানিয়ে নিলাম। এটা কিন্তু ভীষণ উপকারী একটা জিনিস। আপনারা চাইলে কিন্তু এরকম ধরনের টিক্কি বলুন বা স্যান্ডউইচের মধ্যেও দিয়ে খেতে পারেন। আমার তো আগের বারে খুব কাজে লেগেছিলো, সেই কারণে আজকেও কিন্তু আমি এটা বানিয়ে রেখে দিলাম। আগের দিনের ভিডিওতে অমৃতা লাহিড়ী আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, বাচ্চাকে খাওয়ানোর সময় মোবাইল প্লিজ দেবেন না, এতে ওর ফিউচার স্পয়েল হচ্ছে। একদম দিদিভাই, এটা আমি ভীষণভাবে বিশ্বাস করি। আর আপনি যদি আমার আগের ভিডিও দেখে থাকেন, সেখানে আমি বলেছি আমার মেয়ে না আগে একদমই ফোন নিত না। তবে এই মাস 3 হয়ে গেলেও বিশেষ কিছু কারণের জন্য ওকে আমরা ফোনটা দিয়েছিলাম, আর তারপর থেকে ও ধীরে ধীরে কিছুটা অভ্যেস হয়েছে। তবে আমি সবসময় চেষ্টা করি ওকে যতটা সম্ভব কম ফোন দেওয়ার জন্য। আগের দিন যেহেতু ও বিকেলবেলা ভাত খাচ্ছিল না একটা অফ টাইমে, সেই কারণেই ওকে একটুখানি ফোন দিয়েছিলাম আর কি। তো এরপর থেকে আমি অবশ্যই এই ব্যাপারটার দিকে আরও বেশি খেয়াল রাখবো। আর এই তো এখানটায় কিন্তু একটা নতুন রেসিপি বানিয়ে ফেললাম আপনাদের সাথে কথা বলতে বলতে। কালকে রাতের বাসি 2টো রুটি ছিল, সেটা দিয়ে এরকম একটা বাসি রুটি চাউমিন বলতে পারেন, এরকমই একটা জিনিস বানিয়ে ফেলেছি। কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে জিরে ফোড়ন দিয়েছিলাম, তারপরে একটুখানি গাজর কুচি আর ক্যাপসিকাম কুচি দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু ব্রেডটাকে এরকম চাউমিনের মতো কেটে দিয়ে দিয়েছিলাম। আর সসের মধ্যে একটু টমেটো কেচাপ আর গ্রিন চিলি সস দিয়েছিলাম। ওপর থেকে কাঁচা লঙ্কা আর একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছিলাম। এতেই কিন্তু খুব সুন্দর একটা সুস্বাদু রেসিপি তৈরি হয়ে যায় বাসি রুটি দিয়ে। আর রেসিপিটা শেয়ার করতে করতে বাড়ির অবস্থাটাও একবার দেখিয়ে দিলাম। যেহেতু সকাল থেকে দুজনে মিলে খেলছিল, মানে ওই নিচের পুচকেটা আর আমার মেয়ে, সেই কারণে বাড়িটা বড্ড বেশি এলোমেলো করে রেখেছে। তো আমি বাকি কাজগুলো সারার আগে না ঘরটাকে একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। এখনও অনেক কাজ বাকি রয়েছে, যাতে ওই কাজগুলো করার সময় এদিকে চোখ না যায়। এই তো এই সপ্তাহে যে মিলটা প্রিপারেশন করে রেখেছিলাম সেগুলো এখন গুছিয়ে রাখার পালা। টিক্কিগুলোকে না একটুখানি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেই কারণে অল্প একটুখানি শক্ত শক্ত হয়ে গিয়েছে। আর লাড্ডুগুলোও কিন্তু ভালোই শেপ নিয়েছে। আর এখানটা একটু আলু সেদ্ধ করে রাখলাম, গাজর আর ক্যাপসিকামকে অল্প করে কুচিয়ে রেখে দিয়েছি, মানে যেগুলো আমি উপমা কিংবা চিলার মধ্যে ব্যবহার করতে পারবো, আর যেগুলো ফ্রাইড রাইসের মধ্যে ব্যবহার করতে পারবো বা চাউমিনের মধ্যে, ওই রকমই 2টো শেপে আমি কেটে রেখে এখন ফ্রিজের মধ্যে সব কিছু রেখে দিলাম। আর এখন একটুখানি দইয়ের মধ্যে মধু মিশিয়ে নিচ্ছি হেয়ার প্যাক হিসেবে লাগানোর জন্য। কারণ এই দইটা না অনেক দিন ধরে ফ্রিজের মধ্যে পড়ে রয়েছিল, এটা আর খাওয়া যাবে না, সেই কারণে ভাবলাম মাথাতেই লাগিয়ে নিই। এখনও কিছু কিছু কাজ বাকি রয়েছে, সেগুলো করতে করতে কিছুক্ষণ হেয়ার প্যাকটা মাথাতেও রয়ে যাবে, তারপরে একদম শ্যাম্পু করে আবার স্নান করে নেব। হেয়ার প্যাকটা লাগিয়ে রান্নাঘরের এই সেলফটা না একটু ক্লিন করতে চলে এলাম, তাতে টাইমটাও কেটে যাবে আর এই জায়গাটাও পরিষ্কার হয়ে যাবে। আর এর সাথে সাথে আগের দিনের ভিডিওতে করা কয়েকজন মিষ্টি মিষ্টি দিদিভাই আর বোনেদের নামগুলো নিয়ে চলুন।
স্বর্ণালী ভট্টাচার্য, আমাদের গল্পকথা হ্যাপি আওয়ার্স ব্লগ, জয়শ্রী বিশ্বাস দিদিভাই, নিউ ফ্যামিলি ব্লগ, আফরুজা খাতুন, সৈকত সর্দার, সোমা গাঙ্গুলি, ইমস গ্লিমস আর ছোট্ট পাখি। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য আর এত ভালোবাসা দেওয়ার জন্য। স্বর্ণালী ভট্টাচার্য দিদিভাই লিখেছে, আমি ডানকুনির কোথায় থাকি? দিদিভাই, আমি ডানকুনির চণ্ডীতলাতে থাকি। আর এই তো এখানে কিন্তু জায়গাটাও পরিষ্কার করে নিয়েছি আর জিনিসগুলো আবার সাজিয়ে রেখে দিয়েছি। এখন বেজে গিয়েছে প্রায় 3টে মতো, মেয়েকে ঘুম পাড়াতে এসেছি। আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন। আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। টাটা।